আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা গ্যালাক্সি অনলাইন স্কুলের পক্ষ থেকে। তো আমি বলেছিলাম টেন্স নিয়ে ধারাবাহিকভাবে অনেকগুলো পর্ব থাকছে। সেই ধারাবাহিকতায় আজকে টেন্সের তৃতীয় ক্লাস। আর এই তৃতীয় ক্লাসে আমি আলোচনা করব ইনশাআল্লাহ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আমি চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের খুঁটিনাটি এ টু জেড এভরিথিং ডিটেলসে আলোচনা করার। তো আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আর যারা স্পোকেন ইংলিশ করতে চাচ্ছেন আর গ্রামার সম্পর্কে একটু বিস্তারিত নলেজ গেইন করতে চাচ্ছেন বা গ্রামার সম্পর্কে আপনাদের ধারণাটি আর একটু স্ট্রং করতে চাচ্ছেন, তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। কারণ টেন্স কিন্তু স্পোকেন ইংলিশের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামার। এই টেন্স ছাড়া কিন্তু স্পোকেন ইংলিশ একদম অসম্ভব। তো আপনারা যারা স্পোকেন ইংলিশ করবেন, সো ভিডিওটি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং শেখার ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনা বিষয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলিতেছে বা চলমান আছে, এই সমস্ত যে কাজগুলো আছে এই কাজগুলা কি সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তো যেমন আমি এখন আপনাদের সাথে ইংলিশ নিয়ে আলোচনা করিতেছি, এটাও কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমি বাজারে যাইতেছি, আমি মার্কেটে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি। এ ধরনের উদাহরণও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তো আমরা একটু সুন্দর করে একটু সাজানো গোছানো বইয়ের ডেফিনেশন অনুসারে একটু সংজ্ঞাটা শিখব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা এমন ছিল: বর্তমান কালের কোনো কাজ চলমান আছে বা চলিতেছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান কালের কোনো কাজ চলমান আছে বা চলিতেছে এমন ঘটনা বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো আমরা তো ডেফিনেশন শিখলাম, বাংলায় কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করার সহজ একটা ছোট্ট একটা উপায় আছে। তাহলে চলুন সেই ছোট্ট ট্রিকটা আমরা একটু শিখে নেই। বাংলায় চেনার উপায়: বাংলা বাক্যের শেষে তেছি, তেছে, তেছো এবং তেছেন শব্দগুলা যোগ থাকে। তাহলে কি থাকবে? বাংলা বাক্যের শেষে তেছি, তেছে, তেছো এবং তেছেন শব্দগুলা কি থাকবে? যোগ থাকবে। তো সেজন্য আমি বাংলায় দুটি ছোট ছোট উদাহরণ লিখে রেখেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। তো উদাহরণ দুটি একটু দেখা যাক, চলুন। তো উদাহরণ নাম্বার 1, আমি স্কুলে যাইতেছি। এই দেখুন, বাংলা বাক্যের শেষে তেছি শব্দটি আছে, অবশ্যই আছে। তো এই তেছি শব্দটি দ্বারা আমরা কিন্তু বুঝে ফেলতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা বাক্যের শেষে কিন্তু সাধারণত ভার্ব বা ক্রিয়া শব্দটি থাকে। আমরা যদি সেকেন্ড এক্সাম্পল দেখি, এখানে দেওয়া আছে রানা নদীতে মাছ ধরিতেছে। এই ধরিতেছের তেছে শব্দটি দ্বারাও আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখলেন তো, আমরা ছোট একটি ট্রিক ইউজ করে সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করে ফেলতে পারি। তো এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা একটু শিখে নেওয়া যাক। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব তিনটি হচ্ছে এম, ইজ এবং আর। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আমরা কখন ইউজ করব সেটা একটু পরে দেখব। তাহলে এখন আমরা স্ট্রাকচারটা একটু শিখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা ইংরেজি বাক্য গঠন করব সেটা একটু শিখি। তাহলে এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংলিশে কিভাবে বাক্য গঠন করতে হয়। তাহলে সেই স্ট্রাকচারটা আমরা একটু শিখে ফেলি, চলুন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি
এই V1 দ্বারা আমি বুঝিয়েছি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে এবং তারপরে কি থাকবে, অবজেক্ট যদি থাকে বাক্যে তারপর অবজেক্ট বসাবো, তারপরে এক্সটেনশন মানে বাক্যের বাকি অংশ। তো আমি আবারও একটু বলি। তো আমরা শিখেছিলাম যে প্রেজেন্ট টেন্সের 3টি অক্সিলারি ভার্ব থাকে। তো ওই 3টি অক্সিলারি ভার্ব এম ইজ আর কখন ইউজ করব, কার পরে কোনটা বসাবো এটাও আমরা শিখব। কোন ওই 3টি অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের পরে কি বসাবো ওটাও আমরা শিখব। তো স্ট্রাকচারটা আবার একটু রিকল করি। তাহলে স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এবার আমরা শিখব যে কোন সাবজেক্টের পরে কখন এম ইজ আর এই অক্সিলারিগুলো আমরা ব্যবহার করব। এখন নোট নাম্বার 1, সাবজেক্ট যদি আই হয় এরপরে আমরা সর্বদা এম বসাবো। আবারও বলি, সাবজেক্ট যদি আই হয় এরপরে আমরা সর্বদা এম বসাবো। আবার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ইজ বসবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, হিম, হিজ, হার এবং যে কোনো নাম। তো এই থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন আমরা কি করব, সাবজেক্টের পরে ইজ বসাবো। আবার সাবজেক্ট যখন ইউ এবং প্লুরাল বা বহুবচন হবে তখন আমরা আর বসাবো। আবারও বলি, সাবজেক্ট যখন ইউ এবং প্লুরাল বা বহুবচন হবে তখন আমরা আর আবারও বলি, সাবজেক্ট যখন ইউ এবং প্লুরাল বা বহুবচন হবে তখন আমরা সাবজেক্টের পরে এই আর অক্সিলারি ভার্বটি ব্যবহার করব। এখন এই 3টি সাবজেক্ট অনুসারে 3টি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এক্সাম্পল 3টি এক্সাম্পল লিখেছি, যে 3টি সাবজেক্ট অনুসারে আমরা ওই অক্সিলারি ভার্বগুলা ব্যবহার করব এখন, এবং বাংলা থেকে ইংলিশে টেন্স অনুসারে বাক্যটি গঠন করব। চলুন শুরু করা যাক। প্রথম উদাহরণটি আমি লিখেছি, আমি কুরআন পড়িতেছি। এই পড়িতেছি শব্দটি দ্বারা কিন্তু বোঝা যায় যে এটি চলমান আছে। আর এছাড়া বাংলা বাক্যের শেষে দেখছেন তেছি শব্দটি যুক্ত আছে। তাহলে আমি একদম কনফার্ম বলে দিতে পারি যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা শিখেছিলাম ওই স্ট্রাকচার অনুসারে এখন আমরা বাক্যটি ইংলিশ করব। তাহলে সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট ছিল আমি। তো লিখলাম আই। আমি বলেছিলাম সাবজেক্ট যখন আই হবে তখন আমরা ওই আয়ের পরে এম অক্সিলারি ভার্বটি বসাবো। তাহলে বসাই এম, আছে এখানে ভার্ব শব্দটি আছে পড়া। তাহলে এই পড়া শব্দের ইংরেজি হচ্ছে রিড। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে মূল ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত হবে, আইএনজি। তাহলে সেটি আমরা করি। তাহলে আমরা বসাই রিডিং, আর ই এ ডি আই এন জি। রিড মানে পড়া, আর মূল ভার্বের সাথে কি যোগ করেছি, আইএনজি। আই অ্যাম রিডিং, কি পড়িতেছি, কুরআন। কুরআন এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। দ্য হলি কুরআন। তাহলে স্ট্রাকচার অনুযায়ী দেখলেন কত সহজে আমরা যে কোনো বাংলা বাক্য এভাবে ইংলিশ করে ফেলতে পারি। তো আমি কুরআন পড়িতেছি, তো ইংলিশ বাক্যটি কি, আই অ্যাম রিডিং দ্য হলি কুরআন। এখন চলে আসি আমরা দ্বিতীয় এক্সাম্পলটি যেটা লিখেছি এটা আমরা ইংলিশ করব। তো কি ছিল এক্সাম্পলটি, রহিম বাজারে যাইতেছে। তো এই যাইতেছে শব্দটি দ্বারা আমরা বুঝে ফেলতে পারি যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত, কারণ বাংলা বাক্যের শেষে কি থাকে, তেছি, তেছো, তেছেন এই শব্দগুলা যুক্ত থাকে। তো আমরা
এই স্ট্রাকচার অনুযায়ী এটিও ইংলিশে গঠন করি। তো সাবজেক্ট কি? রহিম লিখি। আর রহিম এটি একটি নাম, সো এটি আমরা বলতে পারি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ইজ বসাবো। তো রহিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব ইজ বসালাম। আর এখানে ভার্ব হচ্ছে যাওয়া, এই যাওয়ার ইংরেজি শব্দ হচ্ছে গো। তাহলে আমরা গোর সাথে আইএনজি যুক্ত করব, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। কোথায় যাইতেছি? বাজারে। এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নাই, বাট এটা মার্কেট টু মার্কেট, এটা হচ্ছে এক্সটেনশন বাক্যের শেষ অংশ। আর এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করবেন এটি নিয়েও একটি পর্ব আছে, সেটি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় এক্সাম্পলটি কি ছিল? বালকেরা নদীতে মাছ ধরিতেছে। এই ধরিতেছে, তেছে শব্দটি দ্বারা আমরা আমরা বলতে পারি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা, তো এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে বালকেরা। এই বালকেরা কিন্তু বলতে অনেকগুলা বালকের সমষ্টি বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট বা বহুবচন সাবজেক্ট। তাহলে আমরা লিখব দ্য বয়েজ আর, আর এখানে ভার্ব হচ্ছে ধরা। ধরা ইংরেজি কি ধরিতেছে? মাছ। লিখি নদীতে। বাক্যের বাকি অংশটি আমরা লিখে দিই ইন দ্য রিভার। তাহলে কি ছিল? বালকেরা নদীতে মাছ ধরিতেছে। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেটি আমরা ইংলিশ করে ফেললাম। দ্য বয়েজ আর ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। দ্য বয়েজ সাবজেক্ট, তারপরে আমরা অক্সিলারি ভার্ব আর ব্যবহার করলাম, তারপরে কি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। এরপরে আমরা কি করলাম? বাক্যের অবজেক্টটি বসালাম, অবজেক্ট ফিশ, তারপরে কি এক্সটেনশন বাকি অংশটুকু আমরা ওখানে বসিয়ে দিলাম। তাহলে দেখলেন তো কত সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ফেললাম। তো আশা করি এই পর্বটি দেখার পরে আপনাদের আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এই ছোট ছোট যে ট্রিকগুলো আমি দেখিয়েছি, এগুলা ব্যবহার করলে আমরা সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি কিন্তু মনে রাখতে পারি। তো ইংরেজি সেন্টেন্সে সাধারণত এই ছোট ছোট কিওয়ার্ডগুলো যুক্ত থাকে, যেমন অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, নাও, কন্টিনিউয়ালি। এই চারটা কিওয়ার্ড সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যুক্ত থাকে। তো এর একটা ছোট একটা এক্সাম্পল আমরা দেখি। হি ইজ স্টেইং উইথ হিজ আঙ্কেল অ্যাট প্রেজেন্ট। তো দেখছেন অ্যাট প্রেজেন্ট এটা কিন্তু সেই ছোট কিওয়ার্ডটা যেটা আমরা একটু আগে শিখেছি। আর এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বলতে পারি? দেখুন, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে? ইজ, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। সো এটা আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি আপনারা ক্লাসটি অনেক এনজয় করে শিখেছেন। আলহামদুলিল্লাহ অনেক সহজ কৌশলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি। তো আমাদের হয়তো বা আর কোনো কনফিউশন নাই। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে দুইটি ছোট এক্সাম্পল। এই এক্সাম্পল দুটি আপনারা ইংলিশে বাক্য গঠন করে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। সেন্টেন্স একটি হচ্ছে রানা কি বাজারে যাইতেছে, আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে তুমি কি খুলনা যাইতেছ। এই দুটি আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে করে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি চেষ্টা করেছি সবথেকে সহজ সহজ কৌশলে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি শিখতে পারি সেভাবে আলোচনা করার। তো কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেক এনজয় করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি শিখতে পেরেছেন। তো আমাদের সাথেই থাকবেন। তো আগামী পর্বে আমরা প্রেজেন্ট
পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে আগামী পর্বে। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুটি যেন শিখতে পারে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন। আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন আপনি। সো দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।